গুড মর্নিং ফ্রম বীরভূম। আজ 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার। একটা ঝকঝকে সকালে বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠ দর্শন করে এখন চলেছি সড়কপথে 17 কিলোমিটার দূরবর্তী লাভপুরের আরেকটি সতীপীঠ দেবী ফুল্লরার উদ্দেশ্যে। গত পর্বে আমরা কি কি দেখলাম একবার দেখে নেওয়া যাক। 51 সতীপীঠের অন্যতম কঙ্কালীতলায় পার বাঁধানো ছোট এই পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডের সৃষ্টি হয়। মায়ের যেটা ভোগ মন্দিরে নিবেদন হয়, আচ্ছা, ওইটা থাকে মায়ের পুষ্পান্ন, আচ্ছা, তারপরে 5 রকম ভাজা থাকে, আচ্ছা, ডাল থাকে, চাটনি থাকে, পরমান্ন থাকে, আচ্ছা, হ্যাঁ, এই ভোগটা মায়ের কাছে নিবেদন হয়। দুবরাজপুর থেকে এসেছেন, আচ্ছা, আসেন এখানে মাঝে মাঝেই? আসা হয়, মাঝে মাঝে আসা হয়, জায়গাটা ভালো লাগে। আচ্ছা, তার জন্য আমরা এমনি বাড়ি অশোকনগর আদিবাড়ি। অশোকনগরে আদিবাড়ি। দেবীর এখানে কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা। জনশ্রুতি আছে যে এই বেদির নিচে 108টি নরমুণ্ড রয়েছে। সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তাম হৃদয়। এই পর্বে যা যা দেখবেন, আমরা এখন এসে গেছি 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ ফুল্লরা, যেখানে সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। আমরা এখন এসেছি ঋষিকেশ ঘাটের সেই বিখ্যাত স্মৃতিবিজড়িত পুষ্করিণীর সামনে। কিংবদন্তি অনুসারে ভগবান রাম কর্তৃক দুর্গাপুজোর সময় বীর হনুমান এই পুকুর থেকে 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। আপনাদের বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একসঙ্গে অনেক হলো নাকি? একটা একটা করে হয়েছে। চরণ তলে স্থান লব আমি, অসময় কোথায় যাব, চরণ তলে স্থান লব। সন্নিকট ওর গ্রামে বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, ওর গ্রাম। আচ্ছা, আমিও তীর্থযাত্রী। আচ্ছা, এক চক্রা ধাম বীরচন্দ্রপুরে যাব, কাটোয়া ধাম থেকে ঘুরে এলাম। আচ্ছা, আমি মূলত তীর্থে ঘুরে বেড়াই। বাহ, ভাইয়ামুই। হ্যাঁ, এবার বলুন যে কি হয় নিত্য ভোগ? নিত্য ভোগ দুটো সবজি থাকে, আচ্ছা, ডাল, টক, পায়েস, আচ্ছা, সাদা ভাত, আচ্ছা, আর এই একটা সময় খাওয়াই। একটা সময়তে খাওয়া হয়। অন্যান্য পীঠের মতো এখানেও বিশেষ ভৈরব শিবের মন্দির রয়েছে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोले राम शंकर त्रिलोकनाथ शंभो शिवाय शंकर। আমরা এখন দেখে নেব সেই বিখ্যাত পঞ্চমুণ্ডির আসন। এই আসন প্রতিষ্ঠা করেন সাধক নারায়ণ গিরি। আমাদের মায়ের ভোগ নিবেদন হয় 1টা সময়, 1:30 থেকে যাত্রীদের খাওয়ানো হয়। আচ্ছা, প্রত্যেকদিন 300 থেকে 400 জন যাত্রীদের সেবা হয়। গেস্ট হাউসের ভেতরে এসে গেছি, চারদিকটা দেখছি। এখানকার গেস্ট হাউসে থাকার কার্ড এই নম্বরে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে ওরা বলে দেবেন। এগুলো সব ওপরে রুম রয়েছে। নাট মন্দিরে সোজা একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় গর্ভগৃহের দেয়াল গাঁথতে দেবী দুর্গার খুব সুন্দর মূর্তি। দেবী ফুল্লরার সম্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা এখন এসে গেছি 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ ফুল্লরা, যেখানে সতীর নিচের ঠোঁটটি পড়েছিল। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় একদল ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কৌনস থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মনরাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। তাদের কয়েকজনকে দেবী ফুল্লরার পুজোর জন্য নিজের জন্মভূমি সিদ্ধল গ্রাম বা শীতল গ্রামে নিয়ে আসেন বর্মরাজের মহাসন্ধি বিগ্রহিক ভবদেব ভট্ট। যাতায়াত সহ অন্যান্য অসুবিধের জন্য একসময় ওই পূজারীরা ফুল্লরা মন্দির সংলগ্ন বাকুল, ফুলিয়ানগর, অট্টহাস প্রভৃতিতে থাকতে শুরু করে এবং পরবর্তীকালে ওই জায়গাগুলোতে ব্রাহ্মণ বংশের দীনমণি মিশ্র বাহাদুর
বর্মন রাজা হন। ফুল্লরা মন্দিরের কাছেই দিনমণির রাজধানী গড়ে ওঠে। গেট দিয়ে সোজা এগোলে এই রকম একটা বিরাট নাট মন্দির পড়বে, যার বাম পাশে পড়বে ওই গর্ভগৃহ লাল রঙের মন্দির, এবং ডান দিকে পড়বে ঋষিকেশ ঘাটের বিখ্যাত পুষ্করিণী। সব যাব। ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। জানা যায় এক সময় মন্দিরের চূড়ায় স্বর্ণকলর শোভা পেত। বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। আমরা এখন নাট মন্দিরেই উঠব। জানা যায় নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা ছিল গভীর জঙ্গলে ঢাকা। সেখানেই জঙ্গলের ভেতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড, যার থেকে তৈরি হয়েছিল এই মন্দির। এখানে পূজা পাঠ হয়, অনেক অনুষ্ঠান হয়, এবং সোজাই হচ্ছে গর্ভগৃহ। আমরা এখন এসেছি ঋষিকেশ ঘাটের সেই বিখ্যাত স্মৃতিবিজড়িত পুষ্করিণীর সামনে। কিংবদন্তি অনুসারে ভগবান রাম কর্তৃক দুর্গাপুজোর সময় বীর হনুমান এই পুকুর থেকে 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। মন্দিরের ঘাটটি বাঁধানো এবং ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে, লম্বাটে বাঁধানো চাতাল। এই পুষ্করিণীর উল্টো দিকে বিরাট মাঠে মাঘী পূর্ণিমার থেকে 7 দিন চলে বিরাট মেলা। এই জলাশয়ের নাম হলো দেবীদহ বা দলদলি। এই জল কখনো শুকোয় না। আজও ফুল্লরা মায়ের মন্দিরে মহাষ্টমীর সন্ধিক্ষণে যে ছাগ বলি হয়, তা এই পুকুরে একটা আওয়াজের সূত্র ধরে হয়। খুব পবিত্র এই পুকুর। আমরা দাঁড়িয়ে আছি এখানে। ঋষিকেশ ঘাট থেকে একটু এগোলে নাট মন্দিরের দিকে এই বাম সাইডে পড়লো একটি মন্দির মহাদেবের। তো এখানে রয়েছে গণেশ্বর, অন্নদেশ্বর ও কুলদেশ্বর মহাদেব নামক 3টি শিবলিঙ্গ। আর ঠিক উল্টো দিকে রয়েছে আর একটা মহাদেবের মন্দির, যা যাদবেশ্বর মহাদেব নামে পরিচিত। ভেতরেতেও একটি শিবলিঙ্গ রয়েছে। আপনাদের বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একসঙ্গে অনেক হলো নাকি? একটা একটা করে হয়েছে। ঠিক আছে। আসছেন কোত্থেকে? কিন্নাহার। ঠিক আছে, ভালো থাকুন। একদম। আমরা এখন এসে গেছি নাট মন্দির ও গর্ভগৃহের ঠিক মাঝখানের জায়গা। একে জগমোহন বলে। একদম সামনেই রয়েছে যে ধূপদীপ প্রজ্বলনের জায়গা, এবং এটা ছাড়িয়ে গেলে রয়েছে বলিদানের জন্য একটি হাঁড়ি কাঠ। এইটা হলো সেই বলিদানের জন্য হাঁড়ি কাঠ। আমরা এখন দেবী ফুল্লরার গর্ভগৃহে ঢুকবো। দেবী ফুল্লরার স্বপ্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ রয়েছে। বীরভূম জেলার এই জায়গা প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করেছেন, অর্থাৎ অশুভের নিধনে শুভ শক্তির জয়ের উল্লাস। ঋষি বশিষ্ঠের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক। তার নাম অনুসারে তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস। এখন ভেতরে বিবাহের অনুষ্ঠান চলছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি বড় আকারের পাথরের উপরিভাগ, যা দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো। তার সামনের দিকটা অনেকটা ঠোঁটের মতো, আর পাথরের উপরিভাগের পুরোটা লাল সিঁদুর দিয়ে রাঙানো। গাঁদা ফুল, জবা ফুল, বেলপাতা দিয়ে পাথরের সামনের দিকটা সাজানো। পাথরটির মাথার উপরে রয়েছে একটি রূপোর ছাতা। এই পাথরটিকে দেবী ফুল্লরা হিসেবে পুজো করা হয়। এছাড়াও একটি ছোট পাথর আছে যেটারও পুজো হয়।
সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃত্তান্ত নিয়ে এক অলৌকিক কাহিনী শোনা যায়। শ্রীরামজি গোসাই নামে জনৈক মহাসাধক এখানে সাধনায় মগ্ন থাকতেন। সন্তান হচ্ছে না দেখে তারাশঙ্করের মা তার শরণাপন্ন হন। দুর্গাপুজোর পরের চতুর্দশীর দিন তারামায়ের কাছে পুজো দিয়ে ফুল্লরার কাছে প্রার্থনা করেন ওনার নির্দেশে এবং সন্তান লাভ করেন। সেই জন্য তখন নবজাতকের নাম রাখেন তারাশঙ্কর। বিদ্যাধর দেবনাথ। আচ্ছা, আমার বাড়ি গুসকরা, আচ্ছা। সন্নিকট ওর গ্রামে বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, ওর গ্রাম। আচ্ছা আমিও তীর্থযাত্রী। আচ্ছা এক চক্রা ধাম বীরচন্দ্রপুরে যাব, কাটোয়া ধাম থেকে ঘুরে এলাম। আচ্ছা, আমি মূলত তীর্থে ঘুরে বেড়াই। বাহ বাহ, এটা হচ্ছে আমার নেশা। বাহ বাহ। হ্যাঁ, দুর্গাপুরের এক প্রভু, ওনাকে ফ্যামিলি দর্শন করাতে এসেছি। আচ্ছা এই মায়েদের খোঁজ খবরটা নিচ্ছি। তাই আমি তাই আচ্ছা, দয়াময়ী। হ্যাঁ, এবার বলুন যে কি হয় নিত্য ভোগ? নিত্য ভোগ দুটো সবজি থাকে, আচ্ছা ডাল, টক, পায়েস, আচ্ছা। সাদা ভাত, আচ্ছা, আর এই একটা সময় খাওয়াই। একটা সময়তে খাওয়া হয়। আর এমনি কোনো কি আছে, মানে কুপন টুপন কিছু আছে? হ্যাঁ, কুপন আছে, কুপন আচ্ছা, আছে। কত করে কুপন মূল্য? 40 টাকা করে লাই। 40 টাকা করে। হ্যাঁ, আর কুপনটা কটার মধ্যে নিতে হয়? ওই 7টা থেকে 11টা পর্যন্ত। 7টা থেকে 11টা, ওর মধ্যে কুপনটা পাওয়া যায়। আচ্ছা, কুপন পাওয়া যায়। আর এখানে কি থাকার কোনো রকম জানো? কোনো থাকার? আচ্ছা, থাকার ব্যাপারে কোথায়? ওইদিকে? ওইদিকে লজ্জা আছে, তারপর ওখানে ম্যানেজারের ঘর আছে, ওই একটু ঘর আছে। অন্যান্য পীঠের মতো এখানেও বিশেষ ভৈরব শিবের মন্দির রয়েছে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। চারপাশটা এখন ঘুরে দেখছি, এই যে আজকে প্রচুর বিয়ের অনুষ্ঠান আছে। এই জায়গাগুলোতে মানুষের মনস্কামনার জন্য ঢিল বেঁধে রাখে। এই যে বহু প্রাচীন বটবৃক্ষ, বিশ্বের মহাদেবের পাশের জায়গাটা, এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। মন্দিরের কাছাকাছি পুজোর সামগ্রী বিক্রির কোনো দোকান নেই। মন্দির প্রাঙ্গণে আছে ভোগঘর, ভোগ বিতরণ ঘর, পানীয় জলের ব্যবস্থা, পঞ্চমুণ্ডির আসন, সৌর আলোর ব্যবস্থা ও অতিথি নিবাস। আমরা এখন দেখে নেব সেই বিখ্যাত পঞ্চমুণ্ডির আসন। এই আসন প্রতিষ্ঠা করেন সাধক নারায়ণ গিরি। চারদিকটা ঘেরা রয়েছে এই আসন। আমরা এখন যাচ্ছি এর ঠিক পাশেই ভোগ রন্ধনশালায়। হ্যাঁ, আপনার নাম? বিকাশ চন্দ্র। আমার নাম বিকাশ চন্দ্রমুখী। আচ্ছা, ওখানে তো আমি গেছিলাম, দিদিরা বললেন কি কি ভোগ হয়। ওখান থেকে হয়ে যাওয়ার পরে এখানে ভোগ আছে। ওখানে আমরা সবজি কাটছে। আচ্ছা, ওই সবজি এখানে আসছে। ঠিক আছে। এই সবজি এসে এখানে রান্না হচ্ছে। আচ্ছা। আমাদের মায়ের ভোগে দুটো সবজি হয়, হ্যাঁ। ডাল হয়, হ্যাঁ। পায়েস হয়, হ্যাঁ। চাটনি হয়, টক হয়, মাছ হয়। আর এমনি কটা থেকে পাওয়া যায়? আমাদের মায়ের ভোগ নিবেদন হয় 1টার সময়, 1:30 থেকে যাত্রীদের খাওয়ানো হয়। আচ্ছা, প্রত্যেক দিন 300 থেকে 400 জন যাত্রীদের সেবা নেয়। এমনি খাওয়ানোর রুম কোথায়? ওইদিকে পেছনে আমরা ঘর আছে, বড় ঘর। পেছনে বড় ঘর আছে। আর এমনি উৎসব টুৎসবে তো প্রচুর লোক আসে, প্রচুর ভোগ টোগ করতে হয়। তো উৎসব কি রকম আছে? কোন আমাদের বার্ষিক উৎসব মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমা, এই আচ্ছা। বছরে এখন আমরা এই সামনে দেখুন মেলা আছে ডাঙাতে। আচ্ছা, এই যে হ্যাঁ, ওখানে একটা মাঠ বড় মতো। আমরা গত 22 তারিখে বাজিয়ে ফুটেছে, মেলা আচ্ছা। সমাপ্তি ঘোষণা হয়েছে। আচ্ছা এরপরে মেলা এখন আমরা 7 দিন থাকবে, তারপর আস্তে আস্তে সব উঠবে। আচ্ছা, মাঘী পূর্ণিমা থেকে শুরু হবে, 7 দিন থাকে। মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত মেলা থাকে। শিবরাত্রি পর্যন্ত মেলাটা থাকে। আর এখানে কটা উনুনে রান্না টান্না হচ্ছে? আমাদের এখানে 3টে উনুনে রান্না হয়। 3টে উনুনে রান্না হচ্ছে। এদিকে একটা, ওদিকে দুটো। আচ্ছা আচ্ছা, আপনি এখানে অনেক দিন ধরেই আছেন, রান্না বান্না আমরা করছেন? এখানে 32 বছর মায়ের ভোগ 32 বছর করছে। আচ্ছা আচ্ছা, বাহ, কত ভালো কাজ। আর এমনি থাকার ব্যাপারে একটু বলতে পারবেন যে? উপাসনালয় আছে। উপাসনালয়, ওইখানে যাব? হ্যাঁ, লজ আছে। আচ্ছা, ওখানে গেলে আপনি বলে দেবেন যে কত ভাড়া। কত ভাড়া বা কোনো যোগাযোগের ফোন নাম্বার? ওখানে দিয়ে দেবেন। ওকে দাদা, অনেক ধন্যবাদ। একদম। আসবেন আবার? হ্যাঁ, নিশ্চয়ই। মন্দিরের দেয়াল টেরাকোটার কাজ দিয়ে অলঙ্কৃত, তাতে নানা দেবদেবী ও কৃষ্ণলীলার নানান প্রতিকৃতি রয়েছে। মন্দিরে ত্রিকোণাকৃতি চূড়ার দুদিকে দুটো সিংহ এবং মাঝখানে ধ্যানরত মহাদেবের মূর্তি রয়েছে।
মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রাচীনকালে কৃষ্ণানন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন। বাইরে বিরাট কার পার্কিং এরিয়া, পুরুষ ও মহিলার পৃথক টয়লেট রয়েছে। লাভপুরের চারদিকে গাছপালা দিয়ে ঘেরা এবং লোকালয় থেকে একটু দূরে দেবী ফুল্লরার মন্দির। ৬৬ বিঘা জমির ওপর এই সতীপীঠ। আমরা এখন যাব অতিথি নিবাস দেখতে এবং শুনে নেব কীরকম রেট। গেস্ট হাউসের ভেতরে এসে গেছি, চারদিকটা দেখছি। এখানকার গেস্ট হাউসে থাকার কার্ড এই নম্বরে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে ওরা বলে দেবেন। এগুলো সব ওপরে রুম রয়েছে, সব এক একটা মহাদেবের নাম করে, বক্রেশ্বর, কল্যাণেশ্বরী, দেবী ফুল্লরা, এই সব এখানে থাকা যাবে। আপনার নাম শঙ্কর দাস, তাই তো? এখানে যারা থাকে অতিথি যারা সব আসে, তো এইগুলো আপনি মানে দেখেন, তাই তো? আচ্ছা, কটা রুম আছে বললেন? 8টা রুম টোটাল আছে। তো 5টা এসি, 3টে নন এসি। আর এমনি কীরকম আছে রেটটা? হ্যাঁ, আচ্ছা, নন এসি 600, এসি হচ্ছে 1000। আর এমনি কেউ যদি যোগাযোগ করে আপনাদের সঙ্গে এই ফোন নাম্বারে, তাহলে এবার মানে যা টাকা লাগবে অ্যাডভান্স হিসাবে কি ফান্ড ট্রান্সফার করে দিলেই বুকিং হয়ে যায়? এরকম করেই বুকিং করা যায়। তো ঠিক আছে দাদা, আমি ঘুরে ঘুরে মোটামুটি সব হয়ে গেল। থাকার জায়গাটাও তো চাই, মানুষ এসে থাকবে। আপনার কি নাম আছে? আমার নাম স্বরূপ দাস। স্বরূপ দাস। সব এখানেই থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এই গেট দিয়ে ঢুকে এই যে মন্দির ওদিক দিয়ে এলাম। এই গেট দিয়ে ঢুকে এখানে মেলা বসে, ফুল্লরা মায়ের মেলা। আপনার একটু নামটা বলুন। মনোজ সাহা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটা অনেক বড় জায়গা যেখানে ফুল্লরা মায়ের মানে মেলা হচ্ছে, তাই তো? মেলাটা শুরু হয় কবে থেকে? ফাল্গুন মাসে পূর্ণিমা থেকে। আচ্ছা, কতদিন চলে মেলাটা? এটা 1 মাস চললো। আচ্ছা, এই মাস অবধি মানে চলবে? হ্যাঁ। আচ্ছা, আর এখন যা স্টল আছে এর থেকেও তো বেশি স্টল থাকে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এমনি সন্ধ্যেবেলা থেকে চালু হয়, তাই তো? সন্ধ্যেবেলা থেকে চালু হয়। এমনি লোকজনও প্রচুর আসে? প্রচুর লোকজন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা হলো একটা ওয়েটিং রুম। জায়গায় জায়গায় জলের কল রয়েছে। মন্দিরের কাছেই আছে শ্মশান। তন্ত্র সাধনার উত্তম স্থান হিসাবে প্রসিদ্ধ ফুল্লরা। দেশের নানা প্রান্ত থেকে তন্ত্র সাধকরা আশ্রয় নিয়েছেন। আগে এই মন্দিরে নিয়মিত শিয়ালকে ভোগ নিবেদন করা হতো। নাট মন্দিরে সোজা একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় গর্ভগৃহের দেয়াল গাঁথতে দেবী দুর্গার খুব সুন্দর মূর্তি। দেবী ফুল্লরার স্বপ্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। মনোহর চিত জন থর থর মধুকুপি হেরি যাথা অবশ মধু চুয়া চন্দন হার তুলস জবাহার চুয়া চন্দন হার। আচ্ছা, এই এলাকাটা হচ্ছে সমাধিস্থল। এখানে যে সাধু মহন্তরা এসে তপস্যা করেছিলেন ওনাদের সমাধি রয়েছে এই জায়গাটাতে। এই রুমটাতে ভোগ প্রসাদ দেওয়া হয়। বড়ই রুম আছে, আরও টেবিল চেয়ার লাগানো হয় চারদিকে। এই মন্দির খোলে ভোরবেলা 5:30টায় ও বন্ধ হয় রাত 10টায়। এই সময়ের মধ্যে পুজো দেওয়া যায়।
100 পেয়ারা 10 টাকা করে। ঠিক আছে। আচ্ছা, বীরভূমের 5টা সতীপীঠ আমার কমপ্লিট হয়ে গেছে। সম্রাটের অটোতে 2 দিন ঘুরলাম, কালকে 2টো সতীপীঠ গেছি, আজকে 3টে এসেছি। তো একদম টাইমে আমার এসেছে। আর যখন যেখানে আমার যেটুকু সময় লেগেছে ও দিয়েছে, ওর ফোন নম্বর আমি অন স্ক্রিন আর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা কলকাতা থেকে আসার আগে যোগাযোগ করে আসবেন। যদি আমার মানে ফটো ভিডিও তোলার ব্যাপার ছিল বলে 2 দিনে ভাগ করে করেছি, কেউ যদি 5 মিনিট দাঁড়ায় বা তাড়াতাড়ি করে করতে চান একদিনও হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই হেকটিক হয়ে যাবে। যেমন ভালো বুঝবেন ডিসিশন নিয়ে এর সঙ্গে সম্রাটের সঙ্গে একটু কথা বলে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তুমি যদি কেউ কলকাতা থেকে আসে, ওই যদি কোনো এর থেকে রামপুরহাট স্টেশন থেকে নিয়ে নেবে তাকে, নিয়ে যে হোটেলে সে মানে চেক ইন করবে ওখানে পৌঁছে দিয়ে যা প্ল্যান ট্যান করবে তোমার সঙ্গে কথা বলে নেবে। আমি এখানেই শেষ করলাম লাভপুরে অবস্থিত ফুল্লরা সতীপীঠের এই পর্বটি। সেই সাথে শেষ হলো তারাপীঠ থেকে 2 দিনে বীরভূমের মোট 5টি সতীপীঠ দর্শন, যেটি 10টি পর্বে হয়েছে। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি।